প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক মালিনী মিলের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ। মালিনী মিলের আখ্যান বরাক উপত্যকার জনপদ গড়ার ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ কাহিনী। এই উপন্যাসের পরের পর্বে রয়েছে তথ্য, প্রামাণ্য তথ্য। কাছারি রাজ পরিবারের উত্থান পতনের ভেতর দিয়ে এই অঞ্চল গড়ে উঠেছে। বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক ভুবনের বাচস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। তিনি ছিলেন সাধক। সেই দিক থেকে এই উপন্যাসটি অন্য এক মাত্রা পেয়েছে। বইটি গ্রন্থিত কপি আমাদের কাছে নেই। অনেক দর্শক পাঠক তাদের গবেষণার জন্য চেয়েছিলেন, কিন্তু অফিস কপি ছাড়া আমাদের কাছে কোনো কপি নেই। যারা কৌতূহলী তারা আমাদের ভিডিও থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। অনেকগুলো ভিডিও ইতিপূর্বে আমরা সম্প্রচারণ করেছি এবং প্রতিটি পর্বে রয়েছে তথ্য। এই অঞ্চলের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক ছিল কিভাবে ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য কাছারির মৃদঙ্গবাদক খেমবাবুর ভগিনী জাতিশ্বরীকে বিবাহ করেছিলেন এবং কিভাবে যোগাযোগ গড়েছিল চেরাপুঞ্জি অর্থাৎ আজকের মেঘালয়ের সঙ্গে, কিভাবে যোগাযোগ হয়েছিল, সংঘাত ঘটেছিল, যুদ্ধ বিগ্রহ ঘটেছিল চেরাপুঞ্জি এবং প্রাগজ্যোতিষপুরের সঙ্গে, তার নানান কাহিনী। এই কাহিনীর ভেতর দিয়ে অঞ্চল পরিচয় পাবে দর্শকরা। এক প্রেমের এক উজ্জ্বল উদাহরণ রয়েছে মালিনী এবং সুরেশ্বরের প্রেম। তার সঙ্গে রয়েছে সংঘাত, চক্রান্ত, অন্তদ্বন্দ্ব, প্রতিহিংসা, সর্বোপরি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণে রয়েছে মালিনী মিলের আখ্যান। তাহলে আজকের অংশ পড়ে নেওয়া যাক। মালিনী মিলের আখ্যান দেশে বিদেশে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আলোচিত হয়েছে। তাহলে পড়া যাক আজকের প্রসঙ্গ। প্রধান সেনাপতি বিপ্রধন্য একটু ভাবতে লাগলো, এখনো মিন্ময় সংকট ধরা পড়েনি। রাজ্যের চতুর্ধারে বিদ্রোহীদের চোট ছড়িয়ে রয়েছে। তারা পরাজয়ের আগে শেষ কামড় অবশ্যই একবার দেবে। তাই আজই রাজমাতার সঙ্গে বৈঠকে বসতে হবে। প্রধান গুপ্তচর নিয়ে পরবর্তী রণকৌশল ঠিক করতে হবে। ভাবতে ভাবতে রাজমাতার কক্ষের দিকে যেতে লাগলো বিপ্রধন্য। সুবিনয়কে চিলকুটিতে বন্দি রাখা হয়েছে। বোধহয় রাজ কবিরাজের তত্ত্বাবধানে শুশ্রূষার রয়েছে। সে রাজসাক্ষী হতে রাজি হয়েছে। দেখা যাক পরবর্তী সময়ে কি দাঁড়ায়। নিতাই মাঝি ও মহেশ মালিক খবর পাঠিয়েছে। খেয়াঘাটের অদূরে দস্যু কচুদোবা ও লচুদোবা তাদের অনুচর নিয়ে খেয়াঘাটের মাঝিদের ভয় দেখিয়েছে এবং বড় বড় গাছের গুড়ি জ্বলে ফেলে খেয়াঘাটে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। এদিকে কুলগুরু ও কজন বিদ্রোহী ব্রাহ্মণ হঠাৎ করে উপপ্রধানমন্ত্রীকে বন্দী করায় রাজমাতাকে ভয় পেয়ে গেছেন। এদিকে কুলগুরু ও কজন বিদ্রোহী ব্রাহ্মণ হঠাৎ করে উপপ্রধানমন্ত্রীকে বন্দী করায় রাজমাতাকে ভয় পেয়ে গেছেন। তাছাড়া সুবিনয় ও গোদায় ধৃত হয়েছে কাছের রাসুনের হাতে। এইসব নানা কারণে তারা ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে উঠেছে। সামনের হাটবাড়ি মালিনী ও সুরেশ্বরের বিচারের ঘোষণা চুঙ্গা ফুঁকে ফুঁকে রাজবাড়ির ঘোষক চারদিকে জানিয়ে যাচ্ছে। আগামী সোমবার নদীঘাটের বটবৃক্ষের নিচে প্রজা সাধারণ এবং অমাত্য রাজমন্ত্রী কুলগুরু, কবি পুরোহিত, ভুবনেশ্বর বাচস্পতি, নগরপাল
সবার সামনে বিদ্রোহী লালজবা দলের অন্যতম প্রধান খলনায়ক সুবিনয়, চক্রান্তকারী উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর সবার বিচার কাছের দণ্ডবাদী মতে হবে। প্রসঙ্গসূত্র কাছাড়ি রাজ্যের পরম্পরা মতে বিতর্কিত বিশেষ বিচার জনসাধারণ জ্ঞাতার্থে নৃপতিরা কোনো বরব্বিকে নিজে বসে করতেন। উপেন্দ্র কুমার গুহের কাছাড়ি ইতিবৃত্ত পৃষ্ঠা 33 ছাড়াও গবেষক তুষার কান্তি নাথ এবং পানাল রায়ের গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে। এইভাবে যে বারবার ব্যর্থ হতে হবে কখনো কল্পনা করতে পারেনি মৃন্ময় শঙ্কর। ভাগ্য ভালো, এবার ভুবন পাহাড়ের সুরঙ্গের পথ দিয়ে কোনো রকমে ঈশ্বরের অশেষ কৃপায় নতুন আস্তানায় বেঁচে ফিরে এসেছে। যেভাবে চারিদিক কাছে রাজ সৈন্যরা তাকে ঘিরে রেখেছিল, সেখান থেকে ফিরে আসা খুব সুজান কথা নয়। লালজবা দলের অন্য বিদ্রোহীরা ছত্রকান হয়ে কে কোথায় পালিয়ে গেছে। শুভপ্রভার মুখাগ্নি করতে গিয়ে সুবিনয় এই বিপদ ডেকে এনেছে। আর সেই কিভাবে সুবিনয়ের মাতৃকাজের মুখাগ্নিতে বাধা দেবে, বিবেকের একটা প্রশ্ন তো আছে। কিন্তু মৃন্ময় শঙ্কর বারবার সুবিনয়কে সচেতন করে দিয়েছিল কাছের রাজ্যের সেনাপতি বিপ্রধন্য অবশ্যই তাকে ধরতে জাল ফেলবে, এই সুযোগটি ছাড়বে না সে, তাই সাবধানে সেখানে যেতে বলেছিল। দক্ষ গুসমার গোদাই কাছারিকে সুবিনয়ের সঙ্গে দিয়েছিল। আবেগে সুবিনয় তার মাতৃশোকে এতই বিব্বল ছিল যে কোনো কথাই তখন শুনতে চাইছিল না। তাই বিধি বাম শ্মশানে মুখাগ্নি করতে গিয়েই ধরা পড়েছে সুবিনয়। আর তার গুড়াটি কাছের সৈন্যের বিষাক্ত তীরে রাস্তায় মারা গিয়েছে এবং গোদাইও বিষাক্ত তীরে ক্ষত বিক্ষত। এই সুযোগেই প্রধান সেনাপতি বিপ্রধন্য আর সৈন্যরা গোদাই সুবিনয়কে বন্দী করতে পেরেছে। যদি জ্যোৎস্না না থাকতো তাহলে অন্ধকার পথে গোদাই সুবিনয়কে নিয়ে পালিয়ে আসতে পারত। মৃন্ময় শঙ্কর ভাবছে, আমি খবর নিয়ে জেনেছি প্রধান সেনাপতির লোভ প্রলোভনে রাজসাক্ষী হয়েছে গোদাই কাছারি। আর যেদি সাহসী সুবিনয় কোনো কিছুর লোভে কাছারাজের কাছে নথি স্বীকার করেনি, তার সাহস দক্ষতা প্রশংসা করতে হয়। তার সাহস দক্ষতা প্রশংসা না করে পারা যায় না। ভাবতে ভাবতে নতুন আস্তানায় পাঁচারি করছিল মৃন্ময় শঙ্কর। চারদিকে পাহাড়, একদিকে ত্রিপুরা সীমানা, অন্যদিকে ভুবন পাহাড়ের পিঠ, তারই কোপে এক প্রশস্ত জায়গায় লালজবা দলের নতুন আস্তানা। এখানে তারা মাঝে মাঝে আগেও বৈঠক করেছে। মৃন্ময় শঙ্কর অপেক্ষা করছে কখন আসবে লালজবা দলের চারদিকে ছড়িয়ে পড়া বিদ্রোহী সৈন্যরা। তারা কি দ্রাবের শব্দের সাংঘাতিক সংকেত পেয়েছে? এই আশঙ্কা মন থেকে যাচ্ছিল না। আবার কি পারবে লালজবা দলটি সংগঠিত করতে? ভাবতে ভাবতে পাঁচারি করে অধৈর্য হয়ে ওঠে মৃন্ময় শঙ্কর। সেও তো শিবভক্ত, বুলা শিব তার দিকে একবার কি দয়া করে তাকাবেন না? তার কিছু ভাল লাগছিল না। সে তার পরিচায়ক মিল্টনকে ডেকে বলল, আফিং আন তো মিল্টন। যখন সে কোনো কিছুতে উদ্বেগ অস্থির হয়ে ওঠে তখন আফিং না খেলে তার ভালো লাগে না। নতুন আস্তানায় সঠিক ঠিকানা জানলেও লচুদফা ও খচুদফা কি সদস্যদের আসতে বিলম্ব হয়েছে। রাত্রি দ্বীপর গড়িয়ে যাচ্ছে। চতুর্ধারে কাছে রাজ্যের সৈন্য গুপ্তচর ঘুরছে। ত্রিপুরা ঈশ্বরচন্দ্র মাণিক্য তাদের ধরতে কাছাড়ি রাজ্যের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই খুব সন্তর্পণে চোখ কান খোলা রেখে আসতে হয়েছে। যাই হোক, কচুদেবা ও লচুদেবা ছাড়াও আরো বেশ কজন বিদ্রোহী লালজবা দলের সদস্য জমায়েত হয়েছে। মৃন্ময় শঙ্কর সময় নষ্ট না করে কথাটি তুলল, আপনারা যারা কাছের রাজ্যের অহংকার ও স্বেচ্ছাচারিতার পতন চাইছেন, তাদের ত্যাগ ও সমাজ, দেশ ও আগামী প্রজন্ম মনে রাখবে। আর যারা প্রধান সেনাপতির সঙ্গে যুদ্ধ জিত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন, তাদের কথাও আমরা কোনোদিন ভুলব না। আপনারা বিশ্রাম করুন, আপনারা বিভ্রান্ত হবেন না, কাছের রাজ্যের কোনো প্রলোভনে আত্মসমর্পণ করবেন না। সেই সময় প্রত্যেকের সামনে মদ ও রুটি দিয়ে গেছে পরিচায়ক। মধ্য খেতে খেতে সবাই একটু নড়ে চড়ে বসেছে। কারো চোখে মদের নেশা ডুলু ডুলু করছে।
মীনশঙ্কর প্রায় উত্তেজিত হয়ে বলল, বোধহয় কাছারি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের আস্তানাগুলির নানান তথ্য এবং কারা লাল জবা দলের নেতৃত্বে রয়েছে তার সম্পূর্ণ ঠিকানাও পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, সে এখন কাছের রাজ্যের সাক্ষী হয়েছে। নমস্কার, কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য পৃথিবীর অনেক দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখতে তখন ভালো লাগবেই। মালিমিল আখ্যান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, দেশে বিদেশে আলোচিত, এবং এই উপন্যাসকে কেন্দ্র করেই প্রায় ইয়াসমিন ইয়ার আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে গবেষণা করেছেন। তাহলে আজ এখানেই, আগামী পর্বে আরো রহস্যময় ঘটনা রয়েছে। নমস্কার, দেখতে থাকুন, ভালো লাগবেই।